আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় একদিনে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আরও ৭৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় থামছে না ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক অভিযান। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৭৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি, কারণ অনেকের লাশ এখনও ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে আছে। এরপর জানাবো, গাজায় মানবিক শহর প্রস্তাবের নিন্দায় ইসরায়েলের বিরোধী নেতারা। গাজায় তথাকথিত মানবিক শহর গড়ে তোলার বিষয়ে ইসরায়েলের পরিকল্পনার সমালোচনা করেছেন দেশটির বিরোধী নেতারা। আজ সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে কথা জানিয়েছে তারা। এদিকে রাশিয়া থেকে তেল কিনলেই পড়তে হবে মার্কিন নিষেধাজ্ঞায়, ট্রাম্পের হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে ৫০ দিনের সময় বেঁধে দিয়েছেন। এই ৫০ দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারে পুতিন, তাহলে পুতিনের দেশ থেকে যারাই জ্বালানি তেল কিনবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এমন হুমকি দিয়েছেন তিনি। খবর রয়টার্সের। এদিকে গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান পাশ করল ইরান। ইরানের সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়ানোর জন্য একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। এবং সর্বশেষ জানাবো, মিটফোর্ডে হত্যাকাণ্ডে দলীয় ইস্তেহার প্রকাশ হয়েছে বললেন সেলিম উদ্দিন। গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে, আর মিটফোর্ডের ঘটনায় বিএনপিকে সবাই লাল কার্ড দেখিয়েছে। আজ বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের মানুষ তথাকথিত রাজনৈতিক দলকে এবার লাল কার্ড দেখিয়েছে। সবাই বুঝতে পেরেছে ১৭ বছর তারা ক্ষমতার বাইরে থেকে কি পরিমাণ জুলুম নির্যাতন শুরু করেছে দেশের মানুষের উপর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা একদিনে নতুন করে ৭৮ জন ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজায় থামছে না ইসরায়েলের বর্বর সামরিক অভিযান। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নতুন করে কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণ নিতে গিয়েছিলেন। খবর আল জাজিরার। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রে হামলায় এই নিহতের সংখ্যা বেড়ে ৮৩৮ জনে পৌঁছেছে। গাজার দক্ষিণ অঞ্চল খান ইউনুসের বাস্তুচ্যুতদের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অনেকেই। গাজার মন্ত্রণালয় বুরাইস শরণার্থী শিবিরে একটি বাণিজ্য ভবনে নিহত হয়েছে ৪ জন। এছাড়াও ইসরায়েল ও গাজায় সিটিতে হামলা চালিয়েছে। গাজা সিটিতে একটি ট্যাঙ্কারে রকেট হামলায় এতে ৩ ইসরায়েলি সেনা নিহত হয় বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটিতে হামলায় কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকেই। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুযায়ী অন্তত ৫৭,৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ১,৩৭,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। জাতিসংঘ গাজায় ত্রাণ অবরোধ তুলে নিয়ে সরবরাহ নিশ্চিতের আহ্বান জানাচ্ছে। জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে কার্যক্রম বন্ধ হওয়ার পথে অনেক হাসপাতাল। খাবারের অভাবে দুর্ভিক্ষের মুখোমুখি হাজার হাজার ফিলিস্তিনি।
গাজায় মানবিক শহর প্রস্তাবের নিন্দায় ইসরায়েলের বিরোধী নেতারা। গাজায় তথাকথিত মানবিক শহর গড়ে তোলার বিষয়ে ইসরায়েলের পরিকল্পনার সমালোচনা করছেন দেশটির বিরোধী নেতারা। আজ সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদন অনুযায়ী গাজায় রাফা অঞ্চলে কথিত একটি মানবিক শহর নির্মাণের জন্য তেল আবিব $400 কোটি বরাদ্দ করছে। এমন পরিকল্পনা হাতে নেওয়ার পরই ইসরায়েলের কয়েকজন বিরোধী নেতা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেছেন, রাফায় মানবিক শহর নির্মাণের জন্য যে অর্থ ব্যয় করা হবে তা দিয়ে আমরা আমাদের শিশুদের ক্লাসের আকার কমাতে পারতাম, জ্বালানি এবং গণপরিবহনের দাম কমাতে পারতাম, ডে কেয়ার, ভর্তুকি ও কিন্ডারগার্টেন তৈরি করতে পারতাম। তিনি আরও বলেছেন, মধ্যবিত্ত শ্রেণীর অর্থ লুট করার পরিবর্তে যুদ্ধ বন্ধ করুন এবং জিম্মিদের ফিরে আনুন। ডেমোক্র্যাট পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, ইসরায়েল সরকার এক ধরনের মানসিক বিভ্রান্তিতে আছে। তারা নিজেদের ত্রাণকর্তা ভাবতে শুরু করেছে। এক বিবৃতিতে নেতানিয়াহু সরকার সমালোচনা করে তিনি বলেছেন, সরকার যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি হাসপাতাল পুনর্নির্মাণের পরিবর্তে গাজায় $400 কোটি খরচ করে মানবিক শহর গড়ে তুলতে চাইছে। সরকার নিজেকে ত্রাণকর্তা ভাবার মতো মানসিক সমস্যায় ভুগছে বলে মন্তব্য করেছেন তিনি। আরও বলেছেন, এটি এমন একটি পরিত্যক্ত সরকার যা তার নিজের নাগরিকদের ঘৃণা করে। ইহুদিবাদী ইসরায়েলে এমন সরকার দীর্ঘদিন ধরে চেপে বসে আছে, যারা পৃথিবী জুড়ে যুদ্ধ বাঁধিয়ে চলেছে। রাশিয়া থেকে তেল কিনলে পড়তে হবে মার্কিন নিষেধাজ্ঞায়, ট্রাম্পের নতুন হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিয়েছেন। তিনি রাশিয়াকে আলটিমেটাম দিয়ে জানিয়েছেন, 50 দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ না হয় তাহলে রাশিয়া থেকে যারা তেল কিনবে তাদের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে। মস্কোর বিরুদ্ধে ক্ষেপে গিয়ে ট্রাম্প আজ এমন সিদ্ধান্ত নিয়েছেন, খবর রয়টার্সের। ট্রাম্প এবং পুতিনের মধ্যে দীর্ঘ সময় ফোনালাপে কথা হওয়ার পরও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। বরং এরপরই ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্ষেপেছেন। তিনি রাশিয়ার উপর ক্ষেপেছেন, পুতিনের উপর ক্ষেপেছেন। পুতিনকে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন 50 দিনের মধ্যেই যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ যদি পুতিন বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে পুতিনের উপর এবার নিষেধাজ্ঞার খড়গ নেমে আসবে। পুতিনের রাষ্ট্র যেসব দেশে অর্থাৎ চীন ও ভারতের উপরে যেসব তেল রপ্তানি করে ভারতের কাছে ও চীনের কাছে সেসব তেল কিনতে পারবে না এই দেশ দুটি। এসব তেল যারাই কিনবে তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে, এমন সতর্কবার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছে, পুতিনকে মনে করেছিলাম খুবই নম্রভদ্র মানুষ, কিন্তু তার আড়ালে তিনি একজন খুনি। তিনি তার নিজের সৈন্যদেরকে হত্যা করছেন, পাশাপাশি ইউক্রেনের সেনাদেরকেও হত্যা করছেন। এই হত্যার দায়ভার কোনোভাবেই পুতিন এড়াতে পারে না। সুতরাং পুতিনকে অবশ্যই শাস্তি দিতে হবে। তাকে 50 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার খড়গ নামাবে যুক্তরাষ্ট্র। মিটফোর্ড হত্যাকাণ্ডে দলীয় ইস্তেহার প্রকাশ হয়েছে বললেন সেলিম উদ্দিন। গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে, আর মিটফোর্ডের ঘটনায় তাদের জনগণ লাল কার্ড দেখানোর কাজ সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ রাজধানীর পল্লবী 2 ওয়ার্ডে কমিউনিটি সেন্টারে ইউনিটি দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। দলের বিপ্লবী জোন পরিচালিত অধ্যক্ষ নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউসুফ সেক্রেটারি জেনারেল ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। সেলিম উদ্দিন বলেছেন, তথাকথিত প্রথাগত রাজনীতি দেশ ও জাতিকে কিছুই দিতে পারেনি, বরং বস্তাপচা রাজনীতিতে দেশের মানুষকে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি, টেন্ডারবাজি, দুর্নীতি ও লুটপাট উপহার দিয়েছে। কথিত রাজনীতির ধারাবাহকরা দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তারা প্রতিদিন মানুষ হত্যা করছে। দুর্নীতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট উপহার দিতে শুরু করেছে। লন্ডনে বসে দেশটাকে ধ্বংস করার চক্রান্ত করছে। কথিত রাজনীতির ধারক বাহকরা, কথিত রাজনীতি
রাজনীতির মাধ্যমে নিজেদের আখের গুছিয়ে নেয়ার কাজে সবসময় ব্যস্ত থেকেছে, কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে একটি ইতিবাচক ও মৌলিক পরিবর্তন এসেছে। ফলে অপরাজনীতির ধারক বাহকরা এখন অসহায় ও এতিম হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রলাপ বকতে শুরু করেছে। তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে। আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পাশে দাঁড়ান। এই ষড়যন্ত্রকারীদেরকে আর প্রশ্রয় দেবেন না।